প্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। প্রথমেই আমি আসলে একটু কথা বলতে চাই আমাদের জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেখানে জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা প্রথমে একটু লক্ষ্য করতে পারি জীবকোষ টিস্যু নামক যে অধ্যায়টি রয়েছে এটি বেশ বড় অধ্যায়, বা যে 4টি অধ্যায় নির্ধারণ করা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়। এখান থেকেই 8টি প্রশ্ন বা 8টি সৃজনশীল প্রশ্ন অনায়াসে নির্ধারণ করা সম্ভব। তোমাদের সর্বসাকুল্যে প্রশ্ন আসবে 8টি, তার ভিতর থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো যদি কেউ মনে করে যে আমি দ্বিতীয় অধ্যায় থেকেই 2টি প্রশ্নের উত্তর করে ফেলবো, তাহলে অনায়াসে সেটা করা যেতে পারে। আমরা আগে বা একেবারে প্রথমেই জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো। কোন কোন জ্ঞানমূলক প্রশ্নগুলি আমরা একটু নজরে আনতে পারি। দেখো, প্রথমেই আছে এই অধ্যায়ের জীবকোষ বা কোষ কী। ছোটবেলা থেকে আমরা জানি জীবদেহের কার্যকরী গাঠনিক একককে কোষ বলে, কিন্তু তোমাদের বইয়ে লুইস সিকেভিজের যে সংজ্ঞাটি আছে 1969 সালে দেওয়া, এই সংজ্ঞাটি একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এবং সেখানে বলা হয়েছে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ব্যতি রেখেই নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, তাকে কোষ বলে। এই সংজ্ঞাটি দিলে আসলে সম্পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। যদি তোমরা কেউ লিখে ফেলো জীবের কার্যকরী ও গাঠনিক একককে কোষ বলে, সেটাও হবে। তো এর ঠিক পরেই আমরা মনে রাখতে পারি যে অংশ থেকে আসতে পারে প্রশ্ন যে দেহকোষ কাকে বলে বা জনন কোষ কাকে বলে। তাহলে দেখো, আমি প্রথমে বললাম কোষ, তারপরে দেহকোষ, জনন কোষ। এরপরে রয়েছে প্লাস্টিড কাকে বলে বা কি। এখন তো কাকে বলে এইভাবে আসবে না। তো দেখো, আমি একটু লিখছি এখানে যে আমরা যদি এই প্রশ্নটা আনি যে কোষ কি, তাহলে এটা আসলে ক নম্বরে আসার মতো প্রশ্ন, কোষ কি। আবার এরপরেও দেখো আরও আসতে পারে যে আমরা এখানে বলেছি দেহকোষ কি, এই প্রশ্নটাও আসতে পারে। কিন্তু দেহকোষ এবং কোষ এইরকম যদি আসে, কোষ আসলে এক ধরনের, দেহকোষ আসলে কিন্তু বিষয়টা ভিন্ন। তাহলে জীবদেহ গঠনকারী কোষকে সাধারণত দেহকোষ বলে। আর যদি প্রশ্নটা আসে জনন কোষ, তখন কিন্তু আবার বিষয়টি ভিন্ন হয়ে যাবে। এখানে মনে রাখতে হবে জনন কাজে অংশগ্রহণকারী কোষকে জনন কোষ বলে। আচ্ছা, এরপরে ধরে নাও আসলো প্লাস্টিড কি। আশা কি তোমরা সংজ্ঞাটি জানো। এরপরে প্লাস্টিডেরই বিভিন্ন রকম ফের আছে, যেমন ধরে নাও আছে ক্লোরোপ্লাস্ট। আমরা এখানে বলতে পারি সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। ক্রোমোপ্লাস্টের ক্ষেত্রে যদি আসি, তাহলে সবুজ ভিন্ন অন্য কোনো বর্ণের প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। এখান থেকে এই বিষয়টুকু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আছে রাইবোজোম কি। রাইবোজোম কি এখান থেকে যদি আসে, তাহলে আমরা বলতে পারি জীবদেহে বিদ্যমান প্রোটিন সংশ্লেষণকারী কোষীয় অঙ্গাণুকে রাইবোসোম বলে। তাহলে এইভাবে ছোট ছোট সংজ্ঞাগুলো কিন্তু আমাদের আসবে, এবং সব ক্ষেত্রে কয় দীর্ঘে এই প্রশ্নটা সাধারণত কি বা কাকে বলে এটা সাধারণত আসবে না, এটা মনে রাখবে এবং সংজ্ঞা লেখার চেষ্টা করবে। এর সাথে অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরপরে আমাদের রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি। এখান থেকে প্রশ্ন হতে পারে, কারণ এখানে এই অধ্যায়ে প্রচুর এইরকম প্রশ্ন আছে। এরপরে আছে গলজি বডি কি, কোষ গহ্বর কি, লাইসোসোম কি। দেখো, লাইসোসোমের এইখানে যেহেতু লাইসোসোম নিয়ে বলছি আমি কথা, এখানে 2 নম্বরের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ খতে আমাদের সাধারণত আসে অনুধাবনমূলক প্রশ্ন, যে লাইসোসোমকে কোষের আত্মঘাতী থলিকা বলা হয় কেন। এটা একটা আসার মতো প্রশ্ন, এটা মনে রাখবে। আচ্ছা, এরপরে আমাদের টিস্যুর অংশের মধ্যে চলে যেতে হবে। সেখানে রয়েছে সরল টিস্যু কি, ভাজক টিস্যু কি, স্থায়ী টিস্যু কি। এরপরে পরবর্তী অংশ হিসাবে আছে জাইলেম কি, ফ্লোয়েম কি। অপরদিকে ফ্লোয়েমের মধ্যে সিপ কোষ নিয়ে প্রশ্ন হতে পারে, সিপ কোষ কি। আর একটি বিষয় আমি অবশ্য এখানে উদ্ভিদ অংশের মধ্যে
বাদ দিয়ে ফেলেছি, সেটি হলো নিউক্লিয়াস কি। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো জীবকোষ অংশ থেকে এই জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত এসে থাকে। অপরদিকে আমরা টিস্যু অংশের মধ্যে যদি চলে যাই, সেখানে দেখা যাবে প্রাণী টিস্যুর যে জায়গা, উদ্ভিদ টিস্যুর কথাটা অবশ্যই একটু বলা হয়ে গেছে। আমরা প্রাণী টিস্যুর অংশের মধ্যে যদি যাই, সেখানে আবরণী টিস্যু কী, তারপরে যোজক টিস্যু কী, সেখান থেকে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আরেকটি বিষয় অবশ্য রয়েছে, ষষ্ঠ অধ্যায়ের বিষয়টি, সেটা রক্ত কী। আসতে পারে এখান থেকে লসিকা নিয়ে প্রশ্ন হতে পারে, লসিকা কী। এরপরে আমাদের মাস্কুলার টিস্যু নিয়ে প্রশ্ন হয়, সাধারণত বলা হয় কঙ্কাল পেশি কী বা ঐচ্ছিক পেশি কী। এর দুটোই কিন্তু একই। আসলে প্রাণীর ইচ্ছাধীনে যে টিস্যু নড়াচড়া করে বা সংকুচিত প্রসারিত হতে পারে, বা প্রাণীর ইচ্ছা অনুযায়ী যে টিস্যু সংকুচিত প্রসারিত হয়, তাকে আমরা প্রাণী টিস্যু বলি। সরি, আমি ভুল বলেছি। আসলে আমরা বলেছি যে কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি কী। তাহলে মনে রাখবে যে টিস্যুগুলি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়, তাকে কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি বলা হয়। এই পেশিগুলো সাধারণত কঙ্কালের গায়ে থাকে, যার জন্য এটাকে কঙ্কালিক পেশি বলা হয় বা কঙ্কাল পেশি বলা হয়। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে হৃৎপেশি কী। এখান থেকে প্রশ্ন আসতে পারে। মনে রাখবে মসৃণ পেশি কী, এর প্রশ্নটাও আসতে পারে। এবং সর্বশেষ রয়েছে স্নায়ু টিস্যু কী বা স্নায়ু কোষ কী। এই স্নায়ু কোষ না এসে নিউরন শব্দটা আসতে পারে, যে নিউরন কী। তাহলে মনে রাখবে স্নায়ুতন্ত্রের কার্যকরী গাঠনিক একককে নিউরন বলে। অনেকে এখানে একটু ভুল করে ফেলে যে মস্তিষ্কের কার্যকরী গাঠনিক একক। হ্যাঁ, হতে পারে, তবে মনে রাখবে অবশ্যই স্নায়ুতন্ত্রের কার্যকরী গাঠনিক একককে নিউরন বলে। এটা অবশ্যই লিখতে হবে, না হলে এই অংশে কিন্তু এটা কেটে দেওয়া হতে পারে। আচ্ছা, আমরা এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বললাম। এবার চলে যেতে চাই অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। এখন এই অধ্যায়ের মধ্যে অনুধাবনমূলক যে প্রশ্ন আছে, সেটা প্লাস্টিক থেকে আসতে পারে। সেখানে বলা হয় যে শক্তির পরিবর্তক বা শক্তির রূপান্তরক বলা হয় কাকে এবং কেন। তাহলে মনে রাখতে হবে, আমরা মূলত ক্লোরোপ্লাস্টকে এই ক্ষেত্রে চিহ্নিত করতে পারি। ক্লোরোপ্লাস্ট হচ্ছে শক্তির পরিবর্তক বা রূপান্তরক। কিভাবে? সূর্যের আলোক শক্তি এখানে রাসায়নিক শক্তিরূপে এবং পরবর্তীতে খাদ্য শক্তিতে পরিবর্তিত হয়। তো ক্লোরোপ্লাস্টকে এই জন্যেই সাধারণত শক্তির পরিবর্তক বলা হয়। তো আমরা যদি এই প্রশ্নটাকে এইভাবে করি যে ক্লোরোপ্লাস্টকে শক্তির পরিবর্তক বা রূপান্তরক বলা হয় কেন। আবার ক্লোরোপ্লাস্ট নিয়ে প্রশ্ন হতে পারে যে ক্লোরোপ্লাস্টকে খাদ্য তৈরির স্থান বলা হয় কেন, বা শর্করা তৈরির স্থান বলা হয় কেন। এভাবে কিন্তু প্রশ্ন আসে। তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে সালোক সংশ্লেষণ নামক একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হয়, যার ফলশ্রুতিতে সেখানে শর্করা তৈরি হয়। এবং এই শর্করা তৈরির ক্ষেত্রে দেখো, সরাসরি সূর্যের আলোর মধ্যে যে ফোটন কণা রয়েছে, সেই ফোটন কণার শক্তি কিন্তু কাজে লাগে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট গেল। মাইটোকন্ড্রিয়াকে, এটা ছোটোবেলা থেকে তোমরা জেনে আসছো, ক্লাস 6 থেকেই বা ষষ্ঠ শ্রেণী থেকে তোমরা কিন্তু জানো যে জীবকোষের অভ্যন্তরে একটি অঙ্গাণু আছে, যেটি জীবকোষের শক্তির যোগান দেয়। সেটি আসলে মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ন। আমরা একটা কথা মনে রাখবো যে মাইটোকন্ড্রিয়া কিন্তু বহুবচন আর মাইটোকন্ড্রিয়ন একবচন। এই জন্য অনেক সময় মাইটোকন্ড্রিয়াম কি, এই প্রশ্নটাও আসতে পারে। আবার মাইটোকন্ড্রিয়া কি, এভাবেও আসতে পারে। আচ্ছা, তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা শক্তিঘর বলে থাকি কেন, এই প্রশ্নটা যদি দেয়, আশা কি তোমাদের সবার জানা আছে। কারণ দেহের মধ্যে যে স্থিতিশক্তি থাকে বা খাদ্য শক্তি থাকে, সেটি বিপাক প্রক্রিয়ার ফলে বা শ্বসন প্রক্রিয়ার ফলে বিশ্লিষ্ট হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ কার্যিক শক্তি বেরিয়ে আসে। এটার ক্ষেত্রে মূলত মূল ভূমিকা পালনকারী কোষীয় অঙ্গাণু হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এজন্যই আমরা এটাকে শক্তি ঘর বলতে পারি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া গেল। এরপর দেখো, প্রথমে অবশ্য জ্ঞানমূলক প্রশ্ন বলতে গিয়ে আমি বলেছিলাম লাইসোসোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়। এটা একটু বলে দিই তোমাদেরকে। মনে রাখবে, আমরা আত্মঘাতী তাকেই বলি যে নিজেকে শেষ করে দেয়, অথবা একটি টিমের অন্তর্ভুক্ত আছে, সেই টিমটাকেই সে শেষ করে দেয়। বা আমরা খেলার সাথে তুলনা করতে পারি, বল রক্ষা করতে গিয়ে বা গোল রক্ষা করতে গিয়ে তার পায়ে যদি দেখা গেল যে বলটা লেগে গোলের মধ্যে চলে যায়,
তখন কিন্তু বলা হয় আত্মঘাতী গোল। ঠিক অনুরূপভাবে এই যে লাইসোসোম নামক যে কোষীয় অঙ্গাণুটি রয়েছে, এটি কিন্তু অনেক সময় কোষের মৃত্যুর জন্যই বা কোষের বিগলনের জন্যই দায়ী হয়ে থাকে। এই যে লাইসোসোম আমরা বলি প্রোটিওলাইটিক এনজাইমের আধার হিসেবে পরিচিত কোষীয় অঙ্গাণুকে লাইসোসোম বলে। এটি সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় আমাদের শ্বেত রক্তকণিকায়। তোমরা এটা জানো যে আমাদের দেহের মধ্যে বা রক্তে বিদ্যমান শ্বেত রক্তকণিকা জীবাণু নাশের সাথে জড়িত, এবং এই জীবাণু নাশ করতে গিয়ে এই লাইসোসোমকে ব্যবহার করে, কারণ লাইসোসোমের অভ্যন্তরে প্রোটিওলাইটিক বা হাইড্রোলাইটিক এনজাইম আছে। এই এনজাইম ব্যবহার করে জীবাণুর প্রোটিনকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, তো অনেক সময় হয় কি এই লাইসোসোম কোষকে ধ্বংস করে। কিভাবে করে? যদি কোষে খাদ্য ঘাটতি দেখা দেয়, সেই অবস্থাতে এই ঝিল্লিটা বা লাইসোসোমের যে ঝিল্লি সেটি বিনষ্ট হয়ে যায়, আর তখনই এই এনজাইমগুলো কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে এবং কোষের প্রোটোপ্লাজমে বিদ্যমান বা সাইটোপ্লাজমে বিদ্যমান যে হাইড্রোজেন আয়ন আছে এর সংস্পর্শে যাওয়ার সাথে সাথে এই এনজাইমগুলো সক্রিয় হয়ে ওঠে। তখন যদি কোনো কোষীয় অঙ্গাণুর সংস্পর্শে যায়, তখন অঙ্গাণুর প্রোটিন অংশটা ধ্বংসপ্রাপ্ত হয়। এই প্রক্রিয়াকে আমরা বলে থাকি অটোফ্যাগি, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে সম্পূর্ণ কোষটি বিনষ্ট হয়ে গেছে। এই প্রক্রিয়াকে বলা হয় অটোলাইসিস। দেখো, লাইসোসোম যে কোষের মধ্যে আছে সেই কোষটি এর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হলো। এই কারণে এটাকে আমরা আত্মঘাতী থলিকা বলি। এই প্রশ্নটি মনে রাখার চেষ্টা করবে, আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাইসোসোম অংশ থেকে যদি যাই, এরপরে নিউক্লিয়াসকে আমরা আনতে পারি। নিউক্লিয়াস থেকে যে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে বা অনুধাবনমূলক, সেটি হলো নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বা মস্তিষ্ক হিসেবে চিহ্নিত করা যায় কেন? আমাদের মস্তিষ্ক যেমন সম্পূর্ণ মানবদেহটাকে পরিচালিত করে, ঠিক অনুরূপভাবে মনে রাখবে নিউক্লিয়াস একটি কোষের যাবতীয় ক্রিয়াকর্ম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। এই জন্যেই এটাকে আসলে কোষের মস্তিষ্ক হিসাবে চিহ্নিত করা হয়। এরপরে আমরা যদি টিস্যুর অংশে যাই, সেখানে সাধারণত আমাদের প্রশ্ন হয়ে থাকে সিপ কোষ নিয়ে। দেখো, সিপ কোষগুলো পরপর সজ্জিত হয়ে সিপ নল গঠন করে। এখন প্রাথমিক অবস্থায় সিপ কোষে নিউক্লিয়াস থাকে, কিন্তু পরিণত অবস্থায় গিয়ে এখানে নিউক্লিয়াস থাকে না। তো এই প্রশ্নটাই করা হয় যে পরিণত অবস্থায় সিপ কোষে নিউক্লিয়াস থাকে না কেন? তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? দেখো, প্রথম অবস্থায় যেহেতু একটি উদ্ভিদ কোষের বিভাজনের মাধ্যমেই সিপ কোষটি তৈরি হচ্ছে, এই সিপ কোষটি যখন রূপান্তরিত হয় তখন এদের রূপান্তরটা হয় খাদ্য পরিবহনের জন্য। তো খাদ্য পরিবহনের জন্য রূপান্তর হতে গিয়ে নিউক্লিয়াসটা কোষের বাইরে বেরিয়ে চলে যায় এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়, এবং সাইটোপ্লাজম 2 দিকে সরে যায়। দেখো, আমরা যদি একটি জীবকোষকে এভাবে দেখাই, এখানে নিউক্লিয়াস আছে, কিন্তু যখন এর মধ্যবর্তী দিয়ে পথ তৈরি করতে হবে, তখন এর সামগ্রিক জায়গাতে যে সাইটোপ্লাজম আছে এই সাইটোপ্লাজম 2 দিকে সরে যায়। যখন 2 দিকে সরে যায়, তখন এই নিউক্লিয়াসটা আসলে এর চারপাশ থেকে অবলম্বনটা হারিয়ে ফেলে। এই কারণে এই মধ্যবর্তী জায়গায় ফাঁকা হয়ে যায়। মূলত খাদ্য পরিবহনের জন্য এই রূপান্তরটা হয়। তো খাদ্য পরিবহনের জন্য রূপান্তর হতে গিয়ে নিউক্লিয়াসের কোনো স্থান আসলে এখানে থাকে না, যার জন্য নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যায়। তো আমরা এই কারণেই বলে থাকি পরিণত অবস্থায় সিপকোষে নিউক্লিয়াস থাকে না। আশা কি বুঝলে? এরপরে আমাদের প্রাণী কোষের থেকে যে প্রাণী কোষ এবং টিস্যুর অংশ থেকে যে প্রশ্নটা আসে, সেটি হলো হৃৎপেশিকে আমরা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলি কেন? দেখো, সাধারণত আমরা যদি একটু এখানে ছবি এঁকে দেখি,
দেখো এখানে 3 ধরনের টিস্যু দেখানো হচ্ছে। প্রথম যে টিস্যুটা রয়েছে এটি কিন্তু আমাদের ঐচ্ছিক পেশির টিস্যু, তারপরে রয়েছে আমাদের অনৈচ্ছিক পেশির টিস্যু বা কোষ একটি, এবং সর্বশেষ যেটা রয়েছে গতে সেটি কিন্তু আসলে হৃৎপেশি। ক এবং গ এটাকে আপাত দৃষ্টিতে যদি আমরা একটু দেখি মনে হয় যে একই রকম, কিন্তু মনে রাখবে যে এটা দেখতে একরকম হলেও এদের কাজ আসলে ভিন্ন। এবং আরও যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করো তাহলে এই দুয়ের গঠনেও কিন্তু সেই অর্থে কোনো মিল নেই। কারণ এই যে কতে যে টিস্যুটাকে দেখানো হয়েছে অর্থাৎ আমাদের ঐচ্ছিক পেশির টিস্যু, এইখানে মূলত একটা কোষের মধ্যেই একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। অপরদিকে এখানে এই কোষগুলোর মধ্যে দেখা যাচ্ছে প্রতিটা কোষে একটি মাত্র নিউক্লিয়াস আছে। অপরদিকে দেখো এর গায়ে আড়াআড়ি ডোরা কাটা দাগ আছে, কিন্তু এখানে যে ডোরার মতো অংশটা তোমরা আসলে এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু ইন্টারক্যালেটেড ডিস্ক বা আন্তঃনিবেশিত ফলক আমরা বলি। এইটাই এর থেকে এটাকে আলাদা করে দিতে পারে। অপরদিকে এখানে যে টিস্যুর কোষগুলো দেখা যাচ্ছে এদের মধ্যে কিন্তু কোনো শাখা নেই, কিন্তু এই অংশে কে আছে? শাখা রয়েছে। হ্যাঁ, এটি একেবারে আমরা যখন মাতৃগর্ভে সর্বপ্রথম 4 সপ্তাহ বয়সে ছিলাম সেই সময় থেকে অনবরত সংকুচিত প্রসারিত হচ্ছে এবং আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত একই রকমভাবে ক্লান্তিহীনভাবে বা বিরামহীনভাবে সংকুচিত প্রসারিত হবে। তাহলে দেখো গঠনেও ভিন্নতা, একই সাথে কাজের দিকেও এর ভিন্নতা রয়েছে। এটি আসলে মস্তিষ্কের নিয়ন্ত্রণে কাজ করে না, এ নিজের মতো কাজ করতে পারে। তো এই কারণে আমরা বলে থাকি আপাত দৃষ্টিতে এটাকে ঐচ্ছিক পেশির মতো মনে হলেও প্রকৃতপক্ষে ঐচ্ছিক পেশি নয়, এটি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। বিশেষ ধরনের অনৈচ্ছিক এই জন্যে, অনৈচ্ছিক তাকেই বলা হবে যেটা সরাসরি মস্তিষ্কের নিয়ন্ত্রণে কাজ করবে না, এই জন্যে অনৈচ্ছিক। এবং বিশেষ ধরনের কারণ হচ্ছে এটি শুধুমাত্র হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম স্তরে দেখা যায়, অন্য কোথাও এটি নেই এবং এর কোনো ক্লান্তি নেই, ব্রামহীনভাবে কাজ করে। কিন্তু দেখো আমরা যখন একটু দৌড়ঝাঁপ করি তখন কিন্তু আমরা কিছু সময়ের মধ্যেই ক্লান্ত হয়ে যাই, আবার একটু বিশ্রাম নিলে আবার পুনরায় শক্তিপ্রাপ্ত হই। কিন্তু এখানে দেখো আমরা ঘুমাই, খেলা করি বা যাই করি না কেন, পড়াশুনো করি, সেই সময়েও এ কিন্তু কাজ করে যাচ্ছে। এবং ওই যে বলেছি আমাদের জীবনের শুরু 4 সপ্তাহ বয়স, সেই সময় থেকে একেবারে মৃত্যু পর্যন্ত এটা অনবরত কাজ করে যেতে পারে। এই জন্যেই এটাকে আমরা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলি। আচ্ছা, এটি থাক, এটি নিয়েও আমাদের একটি প্রশ্ন আছে, আমরা পরে যাব। তো এই ছিল আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। এখন আসছে আমাদের প্রয়োগমূলক, যেটা গতে সাধারণত আসে। আমরা এটা দিয়েই প্রথম একটা প্রশ্ন করে দিতে পারি। দেখো এটা কিন্তু একটা উদ্দীপক হয়ে গেছে। তো এই উদ্দীপকের অধীনে আমরা যদি প্রথম প্রশ্নটা করি, ধরে নাও আমি এখানে দিয়ে দিলাম যে রাইবোসোম কি, রাইবোসোম কি, এটা একটা প্রশ্ন হতে পারে। খতে আমি দিয়ে দিলাম লাইসোসোমকে, লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন? এটা দেখো অনুধাবন। এবার এখান থেকে যদি আমি প্রয়োগের প্রশ্ন করি তাহলে কি হতে পারে? আমি এখান থেকে যে কোনো একটা গ, খ বা ক এর ভিতর থেকে যে কোনো একটা টিস্যুর গঠন চাইতে পারি বা চিত্রসহ গঠন ব্যাখ্যা করো, এটা বলে দিতে পারি। তো ধরে নাও আমরা বলে দিলাম যে উদ্দীপকের খ চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা করো। এখন এই প্রশ্নটা যদি হয় তাহলে কি উত্তর হবে? দেখো এখানে ছবি দেওয়া আছে বিধায়, এখানে ছবি দেওয়া আছে, এই চিন্তা থেকে তোমরা অনেকে ছবি আঁকো না। ছবি যদি না আঁকো মনে রাখবে এর জন্য তোমার নম্বর বরাদ্দ রয়েছে 3, তোমাকে সাধারণত 3 দেওয়া হবে না যতই তুমি ভালো লেখো। এই জন্যে একটু চেষ্টা করবা ছবিটা এঁকে চিহ্নিত করে দেওয়ার জন্য। উদ্দীপকে যতই ছবি থাক সেটাকে একটু সম্পূর্ণ ছবিতে আনতে হবে। মানে সম্পূর্ণ ছবি বলতে আমরা বলে থাকি সেই ছবিতে চিহ্নিত করা আছে কিনা, কোন অংশটা কি। তো যদি এটা আসে তাহলে কিভাবে চিহ্নিত করবে? প্রথমেই আগে খ চিহ্নিত যে অংশটি রয়েছে এটি আসলে কি, এটার পরিচয় দাও।
তাহলে এটা কি বলতো, এটা আসলে ভিসেরাল পেশি অথবা আমরা বলি অনুচ্ছিক পেশি, তাই তো, বা মসৃণ পেশি, যেটাই বলো। এরপরে চলে আসো, এটার সরাসরি ছবিটা দিয়ে দিতে পারো, এবং এইভাবে একটা ছবি যখন তোমরা আঁকবে, আঁকার পরে বলে দেবে কোনটা কোন অংশ। দেখো পেশিকোষের বাইরের দিকে মূলত সার্কোলেমা থাকে, তাহলে লেমা কথাটার অর্থ হচ্ছে পর্দা, তাহলে এটা হচ্ছে সার্কোলেমা। এর ঠিক পরেই আছে মায়োফাইব্রিল, এরপরে দেখো নিউক্লিয়াস। জাস্ট এইটুকু যদি চিহ্নিত করো এবং নিচে এভাবে তোমরা লিখে দিতে পারো চিত্র দিয়ে তুমি এখানে লিখে দিলে এটি আসলে ভিসেরাল পেশি অথবা অনুচ্ছিক পেশি, ব্যাস। এরপরে এখানে কোন কোন অংশ আছে, গঠনগত অংশগুলো মূলত তোমাকে বলতে হবে। তাহলে বাইরে সার্কোলেমা আছে, মায়োফাইব্রিলগুলো সাধারণত স্পষ্ট নয়, প্রতিটা কোষে একটি মাত্র নিউক্লিয়াস আছে, এটা দেখতে মাকু আকৃতির। এই তো এই পয়েন্টগুলো নিয়েই তুমি যদি কথা বলো তাহলে দেখবা যে 3 নম্বরের প্রশ্নটি সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে এখন যদি ঘয়ের প্রশ্ন আমরা করি, অর্থাৎ একেবারে সর্বশেষ যে 4 নম্বরের প্রশ্নটি থাকে, এখানে যদি আমরা প্রশ্নটা করি, এটা কিন্তু একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন হবে। তাহলে আমরা বলে দিতে পারি যে একটি জীবের জীবনে বা মানুষের জীবনে বা মানব জীবনে উদ্দীপকের ক, খ, গ অংশটির মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ এবং কেন? বা এভাবেও বলে দেওয়া যায়, ক, খ, গ মানবদেহ গঠনকারী টিস্যু হওয়া সত্ত্বেও গ ছাড়া মানবদেহের সঞ্চালন সম্ভব নয়, বা মানবদেহ কখনোই স্বাভাবিকভাবে থাকতে পারে না, বা মানুষ বেঁচে থাকতে পারে না। এরকম যদি যে কোনো একটা প্রশ্ন ধরে নাও করে দেওয়া যায়, আমরা এটা একটু লিখে ফেলি। দেখো এরপরে বললাম যথার্থতা বিশ্লেষণ করো। আমি একবার পড়ি। উদ্দীপকের ক, খ, গ চিহ্নিত অংশের প্রতিটি মানবদেহের গুরুত্বপূর্ণ অংশ হলেও গ অংশটি মানবদেহকে সচল রাখতে অধিক ভূমিকা পালন করে। তার মানে দেখো ক, এটি কিন্তু আমাদের ঐচ্ছিক পেশি এবং এটা কঙ্কালিক পেশিও, কারণ আমাদের কঙ্কালের গায়ে এটি সংযুক্ত থাকে। আমাদের অঙ্গ সঞ্চালন, আমাদের স্থান পরিবর্তন, আমাদের চলন সব কিছুই নিয়ন্ত্রিত হচ্ছে এই ক দ্বারা। খ অংশটা এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেহের ইন্টারনাল যত অর্গান আছে সবই মোটামুটি এই অংশটি দ্বারা, অর্থাৎ এই ভিসেরাল পেশি বা অনুচ্ছিক পেশি দ্বারা কিন্তু গঠিত। এরপরে গ কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। এর পেছনের কারণ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডটা গঠিত হয়েছে এই পেশি দ্বারা। আচ্ছা, এবং হৃৎপিণ্ড সদা সর্বদা কর্মব্যস্ত অবস্থায় থাকে এই পেশিটির কারণে। এখন আমরা বললাম, ধরে নাও অনেক স্থানই রয়েছে মানবদেহের কিছু অংশ। ধরে নাও একটা যদি হাত না থাকে, তাহলে সেখানে আমরা বলতে পারি ধরে নাও সেই হাতের ওই অংশের থেকে ঐচ্ছিক পেশিটা নেই। আচ্ছা, আবার অ্যাপেন্ডিক্সের কথা যদি বলি, অ্যাপেন্ডিক্সও কিন্তু এই পেশিটা দ্বারা গঠিত, অর্থাৎ মসৃণ পেশিটা দ্বারা গঠিত। এটাকেও যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু মানবদেহের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, তার মানে হৃৎপিণ্ডকেই বাদ দিয়ে দিতে হবে। তো একটা হৃৎপিণ্ডবিহীন মানুষ আশা রাখি কখনোই বেঁচে থাকবে না। এই জন্যে আমরা এটাকে বলে থাকি অধিক গুরুত্বপূর্ণ। এখন এইভাবে তোমাকে বলতে হবে বা তোমাদেরকে বলতে হবে কোনটি অধিক গুরুত্বপূর্ণ এবং কেন, প্রত্যেকটার গুরুত্ব উপস্থাপন করে তারপরে যেটাকে তুমি অধিক গুরুত্বপূর্ণ মনে করছো, এখানে তো সুস্পষ্টভাবে বলেই দেওয়া হয়েছে আসলে গ অধিক গুরুত্বপূর্ণ, তাহলে গ এর পক্ষে একটু জোরালো যুক্তি তোমাদেরকে প্রদর্শন করতে হবে। ঠিক আছে, তাহলে এইরকম এই অধ্যায় থেকে কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন হতে পারে। তোমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবে, বা আমরা যদি এখানে একটু ভালোভাবে একটু খেয়াল করি, তাহলে দেখো যদি তোমাদের এইরকম একটা ছবি থাকে, এবং একই সাথে এরকম একটা ছবি আছে, আশা কি সকলেই চিনতে পারছো? এখানে চিত্র আমরা এ দিলাম, এটা চিত্র বি দিলাম। দেখো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, চিত্র এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, চিত্র বি হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, যেটাই বলো তোমরা। তাহলে এখন এখান থেকে আমাদের গ এবং ঘয়ের প্রশ্ন কিভাবে আসতে পারে? ধরে নাও বলে দেওয়া হলো গতে যে চিত্র ক এ এর গঠন ব্যাখ্যা করো, এরকম যদি আসে
তাহলে সরাসরি এখানে চিত্র এ দ্বারা আমরা কাকে নির্দেশ করছি এবং তারপরে তার ছবিটা এবং এরপরে এর গঠনগত অংশ। যেমন ছবিটা আঁকার পরে তোমাকে চিহ্নিত করতে হবে এটা বহিস্থ পর্দা, অন্তস্থ পর্দা, এটা হচ্ছে ক্রিস্টি, এটা হচ্ছে এর মাতৃকা, এর গায়ে সাধারণত আমরা জানি অক্সিজেন থাকে, যেটাকে আমরা আবার বলতে পারি তোমার এটিপি সিনথেসিস এবং ইটিএস। হ্যাঁ, এরকম চিহ্নিত করলে তোমরা আবার এটাও জানো যে এখানে কিন্তু আসলে বৃত্তাকার ডিএনএ থাকে এবং একই সাথে রাইবোজোম থাকে। তাহলে এই গঠন অংশগুলো তোমরা এখানে পরপর যদি উপস্থাপন করে দাও তাহলে এটি হয়ে যাবে। আচ্ছা, এবার আসো এখানে যে রয়েছে এই যে প্লাস্টিড অংশটা আমরা যদি দেখি, এখান থেকে যদি গয়ের প্রশ্ন হয় তাহলে কি হবে? এখানেও কিন্তু বলে দেওয়া হতে পারে চিত্র বি এর গঠন ব্যাখ্যা করো। তাহলে চিত্র বিতে কাকে নির্দেশ করা হয়েছে? প্লাস্টিডকে। এখন তোমরা কনফিউজ হয়ে যেতে পারো কোনটার গঠন আসলে দেবে। তোমার বইয়ে তো ক্লোরোপ্লাস্ট আছে ক্রোমোপ্লাস্ট, আছে লিউকোপ্লাস্ট। তো তোমরা অবশ্যই ক্লোরোপ্লাস্টের গঠনটা উল্লেখ করবে এবং এক্ষেত্রে যেভাবে লিখবে তোমরা দেখো, চিত্র লিখবে, এখানে লিখবে প্লাস্টিড, তারপরে এর অভ্যন্তরে লিখে দেবে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এভাবে লিখে দিলে উভয় পক্ষই আসলে বেঁচে যাবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র প্লাস্টিড লিখলে তোমার মনের মধ্যে একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু তোমরা যদি ব্র্যাকেটের মধ্যে ক্লোরোপ্লাস্ট লিখে দাও তাহলে বোঝা যাবে যে না, ঠিক আছে, তুমি প্রকৃতপক্ষে বিষয়টি বুঝতে পেরেছো। এখানেও এর গঠনগত অংশ তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে প্রথমেই তুমি বলে নেবে চিত্রের বি আসলে প্লাস্টিডকে নির্দেশ করা হয়েছে এবং এর ঠিক পরেই ছবিটা আঁকবে, আঁকার পরে চিহ্নিত করবে। বাইরে এখানেও বহিস্থ পর্দা, অন্তস্থ পর্দা, এরপরে দেখো এটা একটা গ্রানাম, এই গ্রানামের অংশে আছে থাইলাকয়েড, এটা হচ্ছে তোমার স্ট্রোমা ল্যামেলাম বা তোমরা অনেকে আবার বলে থাকো গ্রানাম ল্যামেলাম। এটা নিয়ে একটু অন্য আলোচনা আছে, আমরা এখন সেই আলোচনাতে যাব না। আমরা শুধু একটু মনে রাখবো যে কোন কোন অংশগুলি আমাদের আসলে চিহ্নিত করতে হবে। এর মধ্যেও কিন্তু গোলাকার ডিএনএ আছে রাইবোজোম এবং এই রাইবোজোমটা 70S রাইবোজোম, এখানেও 70S, এখানেও। তো দেখো, তাহলে এখান থেকে এরকম দুইটা কিন্তু যে কোনো একটা হয়তোবা আসতে পারে এবং অধিক আসার সম্ভাবনা আসলে এই প্রথম যে গড়টা আমি এখানে দেখিয়েছি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার গঠন, এটা আসে বেশি। অনেক সময় কিন্তু ক্লোরোপ্লাস্টের গঠনও চায়। এখন এখান থেকে ঘয়ের প্রশ্ন যদি আসে তাহলে কি হতে পারে? ধরে নাও এরকম আসতে পারে যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ও বি অংশের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ এবং কেন? ঠিক আছে, বা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এর তুলনায় বি এর ভূমিকা অধিক। এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তোমাকে পরিবেশে আসলে ভূমিকা পালন করছে কে? জীবকোষের ক্ষেত্রে না, জীবকোষের ক্ষেত্রে কিন্তু উভয়ই ভূমিকা পালন করে। আবার প্লাস্টিড কিন্তু আমাদের দেহকোষে থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদেও আছে, আবার প্রাণী দেহেও আছে, কিন্তু প্লাস্টিড শুধুমাত্র তোমরা জানো যে সবুজ উদ্ভিদের অভ্যন্তরেই থাকে বা উদ্ভিদ দেহে থাকে। এর মধ্যে কোনটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে? দেখো, অবশ্যই মনে রাখবে প্লাস্টিড কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। কিভাবে? তোমরা জানো যে ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ নামক জৈব রাসায়নিক বিক্রিয়া সংগঠনের স্থান হিসেবে বিবেচিত হয়। এখানে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, অপরদিকে অক্সিজেন এই অংশ থেকে নির্গত হয়। তোমরা চতুর্থ অধ্যায়ে এই বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে বা বিস্তারিত জেনেছো বা পড়েছো। তো এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য থাকা কতটা জরুরি আমাদের পরিবেশের জন্য এটা তোমরা জানো। মাইটোকন্ড্রিয়া কিন্তু এরূপ কোনো ভূমিকা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এরকম সরাসরি ভূমিকা পালন করে না। এই জন্যেই আমরা এটা বলতে পারি শেষে, আমাদের আলোচনার শেষে গিয়ে বলতে পারি যে অবশ্যই বি পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক গুরুত্ব পালন করে। আচ্ছা, এটা গেল। এখান থেকে একটা প্রশ্ন বা ক্ষয়ের প্রশ্ন আমার মাথায় এসেছে, এটা একটু মাথার মধ্যে নাও, তোমাদের বইয়েও কিন্তু আছে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের অন্তঃমিথজীবী বলা হয় কেন? এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটা 2 নম্বরের প্রশ্ন। মিথজীবী এই বিষয়টা আগে জানতে হবে, অন্ত এটা জানতে হবে। তারও আগে আমাদের জানা উচিত সহ অবস্থান কি। যখন দুটো ভিন্ন প্রজাতিভুক্ত জীব পাশাপাশি অবস্থান করে তখন তাদের মধ্যকার সম্পর্ককে আমরা সহাবস্থান বলি।
এই সহাবস্থানে যদি উভয় জীবই পরস্পর কর্তৃক উপকৃত হয় তখন সেই সম্পর্ককে মিথজীবিতা বলা হয়। এখন যদি এই দুটি জীবের একটি জীব অপর জীবের অভ্যন্তরে থাকে তখন তাকে অন্তমিথজীবী বলে। তো দেখো, এই মাইটোকন্ড্রিয়াকে বর্তমান সময়ে বিজ্ঞানীরা বলতে চাইছেন যে এরা আসলে আদি প্রকৃতির জীব, অর্থাৎ ব্যাকটেরিয়ার সাথে অধিক মিল রয়েছে এই মাইটোকন্ড্রিয়ার। কারণ কি, মাইটোকন্ড্রিয়াতেও আদি ডিএনএ থাকে এবং রাইবোজোম থাকে, এদেরও রয়েছে। এবং ব্যাকটেরিয়া যেমন দ্বিবিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে, এরাও কিন্তু খুব দ্রুত একই পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তো দেখো, বলা হয় যে কোনো একটা সময় বা একেবারেই শীর্ষের শুরুর দিকে এরা আদি ব্যাকটেরিয়া হওয়া সত্ত্বেও কিছুটা রূপান্তরিত হয়ে গিয়ে জীবকোষের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং সেই থেকে আজ অবধি একত্রে অবস্থান করছে এবং পরস্পরের দ্বারা উপকৃত হচ্ছে। কিভাবে? মাইটোকন্ড্রিয়া কী করে দেয়? জীবকোষের শক্তি উৎপাদন করে। অপরদিকে মাইটোকন্ড্রিয়া ওই কোষের মধ্যে আশ্রয় নেয়, ওখান থেকে খাদ্য গ্রহণ করে, ওখানেই তার সংখ্যা বৃদ্ধি করে। কাজেই দেখো, একটা পারস্পরিক নির্ভরশীলতা আর সম্পর্ক এদের মধ্যে রয়েছে। এই জন্য আমরা এদেরকে অন্তমিথজীবী বলি। শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ায় কিন্তু অন্তমিথজীবী নয়, প্লাস্টিডও অন্তমিথজীবী হিসেবে বিবেচ্য। যদি এর স্থলে এর কথাটা আসে, একই রকমভাবে তোমরা বলবে। এখানে কিন্তু শক্তির কথাটা আসবে না, এখানে আসবে খাদ্য উৎপাদনের বিষয়টি, আর বাদবাকি বিষয়টা একই রকম। আচ্ছা, তাহলে গেল। দেখো, আমরা এই যে দুটি বিষয় তোমাদের বললাম, এই দুটি অধিক গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়ের আলোচনা মোটামুটি এখানেই রাখতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষা দেবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমরা আজ এখানেই শেষ করছি।